আপনারা পারমিশন দিলে আমি বসে বলি উঠান বৈঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা যে বিকেলবেলা আমাকে একটু সময় দিচ্ছেন। আমি প্রথমেই দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আপনারা জানেন এই আপনাদের সাথে আমাদের উঠান বৈঠক কিছুদিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু দেশনেত্রীর শরীর খারাপ হওয়ার কারণে আমরা সেই সময় এটা করিনি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জানি খুব তাড়াতাড়ি শিফা দেয়, আমাদের নেত্রী জানি আবার আমাদের সাথে আমাদের রাজনীতিতে ফেরত আসে, আমরা দোয়া করি। আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে প্রার্থী, বিএনপি সমর্থিত। আমি এই গুলশান ভাসান টেক ক্যান্টনমেন্ট আর বাঙালি এই যে আসন ঢাকা 17 সেটা প্রার্থী আমি 2018 সালে নির্বাচনে আপনাদের প্রার্থী ছিলাম। আপনাদের মনে আছে যে বিভিন্ন কারণেই আপনার 1 ঘন্টায় প্রায় আমরা 40,000-এর মতো ভোট পেয়েছিলাম। সেই পরিস্থিতি কি ছিল আর আজকের পরিস্থিতি কি? আজকে ফেসবুকে আমি আমার এক ভাইয়ের স্ট্যাটাস দেখছিলাম, যেখানে বলা হচ্ছিল যে আজকের দিনে সেই ভাই স্ট্যাটাস দিয়েছিল যে আমরা সেই ডোনারবাই বাড়িতে অবরুদ্ধ আমাদের নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া, হাজার হাজার নেতাকর্মী পলাতক জেলখানায়। আর আজকে এমন একটা দিন আমরা মুক্ত আকাশে আছে, আর যারা আমাদেরকে পালিয়ে বেড়াচ্ছিল, যারা আমাদেরকে আটকে বেড়াচ্ছিল, তারা আজকে পালিয়ে গিয়েছে। আল্লাহর কি বিচার! আমি তাই চিন্তা করি আল্লাহর কি বিচার, যে আল্লাহ সবসময় বলে যে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি মাটি ভেদ করেও নিচে যেতে পারবে না, আকাশ ভেদ করে উঠতে পারবে না। আমি সবসময় এটাই মনে রাখি, আল্লাহ জানি আমাদেরকে কোনোদিনও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ যদি দেয়, আমরা জানি কোনোদিনও অহংকারী না ওঠে। ভাইয়েরা, আমার বোনেরা, এবং আপনাদের মাধ্যমে আমার ভাষণ থেকে যত ভাই বোনেরা সবাইকে একটা কথা বলছি, আমি 17 বছর রাজনীতি করি। 17 বছর আপনারা আমাকে রাজনীতিতে বেড়ে উঠতে দেখেছেন, বড় হতে দেখেছেন। আমি অনেক ছোট বয়সে রাজনীতিতে আসি, আমার সৌভাগ্য ছিল ম্যাডামের পাশে বসে রাজনীতি করার। আপনারা দেখেছেন, আমি এমপিও ছিলাম 5 বছর। পারিবারিক ভাবে আপনারা আমাকে চেনেন, আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ 17 বছরে এমন কোনো কাজ করি নাই যেখানে জনগণ থেকে আমি দূরে সরে গেছি। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সেবা করা আমি মনে করি শুধুমাত্র আমার এই দায়িত্ব না, আমি মনে করি এটা আমার সদকায়ে জারিয়া হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাদের জন্য যদি আমি ভালো কাজ করতে পারি, আমি শুধু এমপি হব এই জন্য কাজ করব, সেটা তো আমি বিশ্বাস করি না, সেটা তো আমি বিশ্বাস করি না এবং কখনো করি নাই। এই ওই বাইকটা বন্ধ করো। একটু বলে দেন এই বাইকটা বন্ধ করতে কাউকে। যাই হোক, তো আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে এখানে নির্বাচিত করে, আপনাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা সেগুলি তো আপনারা জানবেন। তবে আমি পার্থ যদি এখানে নির্বাচিত হই, আপনাদের কোনো চাঁদাবাজি, জমি দখল, মাদক এইসব ব্যাপারে আমার কাছ থেকে কেউ কোনো প্রশ্রয় পাবে না। কোনো পুলিশ বলেন, এই বলেন, আপনার কোনো প্রশাসন দিয়ে কোনো দখল, কাউকে কোনো উচ্ছেদ করা, কাউকে এই করা, এই ধরনের অন্যায় ভাই আমি কখনো করিও নাই, ইনশাল্লাহ আমি প্রশ্রয় দিব না কখনো। আমি এই ভাষণ থেকে রাতারাতি সিঙ্গাপুর বানাতে পারবো না, তবে আমি এতটুকু কথা দিচ্ছি, আপনাদের পাশে আমি সবসময় থাকবো এবং ইনশাল্লাহ জাতীয় সংসদে এবং আমি যদি সরকারে থাকি, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সকল প্রবলেম, সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পথসভায় যাব, পথসভায় যাওয়ার আগে আমি একটু 5 মিনিট একটা ব্যাপারে আমি কথা বলতে চাই। আমাদের এখানে আমাদের অপোজিট, আমাদের যে অপোনেন্ট, আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, সে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী, তাই না?
আমি নিশ্চিত আপনাদের কাছে, আমার ভাষণ থেকে বিভিন্ন ভোটারদের কাছে, আমার ভাষণ থেকে সাধারণ মানুষের কাছে জামাত ইসলামের প্রার্থী তার ভোট যেতে আসবে, ভোটের কথা বলবে। আমার তরফ থেকে আমার সেই প্রার্থী ভাইকে আপনাদের কিছু প্রশ্ন আছে, আপনারা করতে পারবেন? আপনারা 71 নিয়ে কথা বলার দরকার নাই, 71 সবাই জানে। যেহেতু লোকাল পলিটিক্স, লোকাল জায়গা, আমার তরফ থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনার বাসা কোথায়, গত 17 বছরে হেফাজত আন্দোলন থেকে আরম্ভ করে, নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে, এই এত আন্দোলন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, যেখানে জামাত ইসলামের এত বড় নেতাদের ফাঁসি হয়ে গেল, হাজার হাজার জামাতের ভাই বোনরা আমাদের সাথে মামলা পেল, কারাগারে গেল, রিমান্ডে গেল। ওই ভাই আপনাকে তো জীবনে একটা কথা বলতে শুনলাম না। এত লক্ষ লক্ষ নেতা কর্মী, জামাত তো আমাদের সাথেই ছিল। আমি পারতাম যখন 2018-তে জামাতের সাথে এক হয়ে এই আসনে নির্বাচন করলাম, আমার জামাতের ভাইরা, আমার বিএনপির ভাইরা, আমার বিজেপির ভাইরা যখন রাস্তা রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে, আপনি কোথায় ছিলেন ভাই? আপনাকে তো একদিন দেখলাম না। ভাই আপনার কিছু লাগবে কিনা আমি আপনার পাশে দাঁড়াই? এই বাংলাদেশে আমাদের ম্যাডামের উপরে যত অত্যাচার, আপনাদের নেতাদের, জামাতের যে সিনিয়র বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেল, জামাতের কত লক্ষ লক্ষ নেতা কর্মীকে মারা হলো বা হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করা হলো, কোথায় ভাই? আপনাকে তো কোনোদিন দেখলাম না। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম, শেয়ার মার্কেট, নিরাপদ সড়ক, হেফাজত ইসলাম, এই জুলাই আন্দোলন, কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কোনোদিন প্রতিবাদ করেন। আজকে আপনি মনে করেন রাত্রেবেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন? আপনারা আমার তরফ থেকে এই প্রশ্নগুলি আমার ভাষণ থেকে মা বোন সহ সবার কাছে পৌঁছে দিয়ে, যেই লোক 17 বছর নিজের দলের নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই, তাদের পক্ষে কথা বলে নাই, আপনারা মনে করেন আগামী 5 বছর আপনাদের ব্যাপারে কথা বলবেন? আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই ভাই, আপনারা যদি ক্ষমতায় আসেন, আল্লাহ না করুক, যদি আসেন, তাহলে বলেন এই দেশে কি 16 ডিসেম্বর হবে? না। এই দেশে কি পহেলা বৈশাখ হবে? না। এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? না। এই দেশে কি করব হবে ও দুর্গা পূজা হবে? না। আপনারা একটু ক্লিয়ার করেন না, আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত, না দুবাইয়ের জামাত? আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকালবেলায় হাঁটে, আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে, সহ্য ক্ষমতা, পাশের বাড়িতে গান বাজতেছে, একটা হলুদের অনুষ্ঠান, একটা এই একটা সেই, সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো? এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দিবেন। জান্নাতের টিকিট বেচার দিন শেষ। তরুণদের বাংলাদেশ, আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই আপনারা একটু সুযোগ দেন, আমাদের প্রার্থীরা নিজে বলছে। আমরা